প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট রিলেটেড গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা এর আগে আরো দুইটা গাণিতিক সমস্যার সমাধান করেছি। সেগুলো ছিল স্ট্যাটিক ক্যাপাসিটর বা ক্যাপাসিটর ব্যাংক সংক্রান্ত। এখন আমি এই যে সমস্যাটা সমাধান করব, এই সমস্যাটা হচ্ছে কিভাবে একটা সিনক্রোনাস মোটর লাইনের সাথে যুক্ত করে সেটা দ্বারা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা বোর্ডে যে প্রশ্ন লেখা আছে তার দিকে একটু মনোযোগ দিই। প্রশ্নে বলা হয়েছে কোন কারখানায় 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 200 কিলোওয়াট লোড সংযুক্ত আছে। 40 কিলোওয়াটের একটি সিনক্রোনাস মোটর পরিচালনা করে পাওয়ার ফ্যাক্টরকে 0.9 ল্যাগিং এ উন্নীত করে। সিনক্রোনাস মোটরের কেভিএ রেটিং এবং এর পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করো। শিক্ষার্থীরা, তাহলে প্রশ্নতে কি বুঝলাম? প্রশ্নতে বুঝলাম যে কোনো একটা প্রতিষ্ঠান, তার ওই প্রতিষ্ঠান লোডের পরিমাণ কত ছিল একটু লক্ষ্য করো, 200 কিলোওয়াট। তখন সেই প্রতিষ্ঠানের পাওয়ার ফ্যাক্টর কিন্তু খুবই কম, সেটা কত? 0.6 ল্যাগিং। আমি চাইতেছি, অথবা ওই প্রতিষ্ঠানের যে কর্মকর্তা তিনি হতে চাচ্ছিলেন যে তার প্রতিষ্ঠানের পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হোক। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হলে কি হবে? আমার কেবারের পরিমাণটা কমে যাবে, তাই তো? আচ্ছা, যার বিদায় তিনি কি করলেন? একটা মোটর লাগালেন। সেই মোটরের পাওয়ারটা কত? সেই মোটর কিন্তু লাইন থেকে কত পাওয়ার নিচ্ছে? 40 কিলোওয়াট পাওয়ার গ্রহণ করছে। 40 কিলোওয়াট পাওয়ার গ্রহণ করে সে কি করলো? আমার প্রতিষ্ঠানের বা ওই লোকের প্রতিষ্ঠানের পাওয়ার ফ্যাক্টর কি ইমপ্রুভ করলো? কততে? 0.9 এ উন্নীত করলো। আগে ছিল 0.6। একটা সিনক্রোনাস মোটর লাগালাম পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য, এবং সেটা ইমপ্রুভ করে কতটুকু নিয়ে আসছে আমার প্রতিষ্ঠানের পাওয়ার ফ্যাক্টর? 0.9 ল্যাগিং উন্নত করলো। এখন আমার কাছে জানতে চাইছে যে মোটরটা আমার এই পাওয়ার ফ্যাক্টরকে উন্নত করলো সেই মোটরের কেভিএ রেটিংটা কত ছিল, এবং সেই রেটিং সেই মোটরটারই পাওয়ার ফ্যাক্টর কত ছিল। এই দুটো মান আমাকে কিন্তু বের করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, এই টাইপের অঙ্ক, অর্থাৎ সিনক্রোনাস মোটর টাইপের কোনো যদি অঙ্ক থাকে তবে কি করতে হবে? প্রথমে এটা সমস্যাটা সমাধান করার জন্য আমরা একটা ফিগার বা চিত্র এঁকে নিব। আমি এখন যে চিত্র রাখবো সেটা মনে রাখবে, যে কোনো সিনক্রোনাস মোটর রিলেটেড যদি কোনো অঙ্ক থাকে বা ম্যাথ থাকে তবে কিন্তু এই চিত্রটা আঁকতেই হবে তোমাকে। ওকে, আচ্ছা, তাহলে আমি এখন একটা চিত্র আঁকছি সিনক্রোনাস মোটরের। ওকে, একটু মনোযোগ দাও সবাই। এই চিত্রটা কিভাবে আঁকতে হবে একটু লক্ষ্য করো। এটা কিন্তু পাওয়ার ত্রিভুজ, এটা একটা পাওয়ার ত্রিভুজ। নর্মাল কন্ডিশনে আমার যখন প্রতিষ্ঠানে কোনো ধরনের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট যন্ত্র ব্যবহার করি নাই, তখন এইটা কিন্তু আমার পাওয়ার ফ্যাক্টর, এইটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের পাওয়ার ত্রিভুজটা। এটা কখন? যখন আমার প্রতিষ্ঠানে কোনো ধরনের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি নাই। তখন দেখো এখানে একটা থিটা ছিল, এখানে একটা মান ছিল, সেটার নাম কি বলবো আমি? θ1। এবং এই ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি সি। আমার প্রতিষ্ঠানে অ্যাক্টিভ পাওয়ার কত ছিল? আমার প্রতিষ্ঠানে অ্যাক্টিভ পাওয়ার ছিল 200 কিলোওয়াট। এটা হচ্ছে 200 কিলোওয়াট। ওকে, আপাতত তথ্য কিন্তু এইটুকু দেওয়া আছে। এরপর বলা হয়েছে এইটার মান কত? এই cos θ1 এর মান কত আমি জানি। আমি একটু দেখি কি করা যায়, এটা মানটাকে একটু নিয়ে আসি। আমি সলিউশনে যাচ্ছি। যদি আমার চিত্রটা এঁকে নিয়ে সলিউশন করলে ভালো হতো, কিন্তু আমার এই কোণের মানটা কত একটু জানতে খুব ইচ্ছা, যার বিধে আমি একটু কাজ করছি। cos θ1 মান কত ছিল? 0.6। সেটা কি মান? ল্যাগিং। ওকে, আচ্ছা, আমি শুধু θ1 এর মানটা বের করব। cos কি করতে হবে? ইনভার্স করে নিয়ে নিব 0.6। তার মান পাবো হচ্ছে, এইটুকু যদি টোটাল আমি ক্যালকুলেশন করি, এর মান পাবো 53.13 ডিগ্রি। তাহলে শিক্ষার্থীরা, এই যে ডিগ্রিটা, এই কোণের মানটা কত? 53.13 ডিগ্রি। এখন আমার প্রতিষ্ঠানের কোণের মান, অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী পার্থক্য কিন্তু অনেক বেশি। কত? 53.13 ডিগ্রি। আমি চাচ্ছিলাম যে এইটাকে কি করব? কমাবো। কমাতে হলে কি করতে হবে? এইটা তো অ্যাক্টিভ পাওয়ার, আর এইটুকু কি পাওয়ার? এইটুকু কি পাওয়ার? এইটু হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, এবং তার একক কি? কে ভার, বা তাকে আমরা প্রকাশ করবো কি দ্বারা? কে ভার। একটা প্রতিষ্ঠানের কে ভারের পরিমাণ কত বড় দেখছো?
একটা প্রতিষ্ঠানে অ্যাক্টিভ পাওয়ার এতটুকু, তার কে ভারের পরিমাণ এত বেশি, যার বিদায় আমার পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু 0.96 এ আছে। এখন আমি চাচ্ছি এই কেবারটা এত বড় না দিয়ে কেবারটা কমাতে। কিসের সাহায্যে কমাবো? পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইনস্ট্রুমেন্টের দ্বারা, তাই না? আচ্ছা, এইটুকু আমি একটু মুছে দিচ্ছি, দেখো পরবর্তীতে আবার একে নিয়ে আসবো। এখন লক্ষ্য করো, আমি একটা ইনস্ট্রুমেন্ট লাগিয়েছি, তার নাম কি? সিনক্রোনাস মোটর। সেই সিনক্রোনাস মোটরে আলাদা একটা কি পাওয়ার আছে, সেও কি করবে? লাইন থেকে পাওয়ার গ্রহণ করবে। যার বিধে দেখো তার পাওয়ারটা কোন দিকে দেখাচ্ছি আমি চিত্রের মধ্যে, এটা হচ্ছে সিনক্রোনাস মোটরের পাওয়ার, এইটুকু। ওকে শিক্ষার্থীরা, তাহলে এই সিনক্রোনাস মোটর তো আমার পাওয়ার ইমপ্রুভ করবে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করবে, যার বিধায় সে কিন্তু লাইন থেকে একটা পাওয়ার গ্রহণ করবে। একটা শর্ত আছে, বলবে যে আমি তোমার প্রতিষ্ঠানে পাওয়ার ইমপ্রুভ করে দিচ্ছি, যার বিধায় কিন্তু আমাকে কিছু খাবার দিতে হবে। কতটুকু খাবার দিতে হবে? সেই লাইন থেকে 40 ওয়াট খাবার সে গ্রহণ করবে, 40 কিলোওয়াট। তাহলে এটা ধরো, এটা যেরকম অ্যাক্টিভ পাওয়ার, এই পাশে আমি অ্যাক্টিভ পাওয়ার দেবো, তার মান কত? 40, তার মান কত? 40 কিলো ওয়াট। ওকে, এখন লক্ষ্য করো, এইটুকুকে আমি নিচের দিকে টেনে বাড়াবো, এইটুকু পর্যন্ত। এরপর নিচে এইটুকুকে এবার যুক্ত করে দিবা এইভাবে। তার মানে হচ্ছে যদি তোমাকে সিনক্রোনাস মোটর রিলেটেড কোনো গাণিতিক সমস্যা দেয়, এরকম একটা চিত্র তুমি আঁকবা। চিত্রটা কিন্তু এখনো শেষ হয় না, একটু বাকি আছে। শিক্ষার্থী লক্ষ্য করো, এইটার নাম দিলাম হচ্ছে আমি সি, এইটার নাম দিলাম হচ্ছে ডি। এখন আমার এই যে এইটুকু মোটর যখন লাইনের সাথে লাগালাম, মানে লাইনের সাথে যুক্ত করলাম, তখন আমার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়ে গেছে। কিন্তু কতটুকু ইমপ্রুভ হয়েছে একটু লক্ষ্য করো, 0.9 ল্যাগিং। তার মানে নিশ্চিত, আমি শিওর যে এই থিটার মান কিন্তু অলরেডি কমে গেছে তখন। তাহলে থিটার মানটা কত আমি একটু বের করে নিয়ে আসি। যখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হচ্ছে তখন তার মান ছিল cos থিটা 2, তার মান ছিল 0.9 ল্যাগিং। আমি যখন থিটা 2 বের করব তখন cos কি ইনভার্স কে পাশে নিয়ে 0.9 করব, এই ল্যাগিং। তো তখন আমার মানটা বের হচ্ছে 25.84 ডিগ্রি। তাহলে শিক্ষার্থীরা, আমাদের যে ধারণা ছিল সেটা কিন্তু সত্য, তাই না? প্রথম অবস্থায় অ্যাঙ্গেল কত ছিল? 53.13, কিন্তু যখন আমার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হলো তখন কিন্তু কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটা কততে চলে আসলো? 25.84 চলে আসলো। এর থেকে কিন্তু অনেক কম। এখন দেখো, তাহলে 25.84 ডিগ্রি নিয়ে আমি আরেকটা রেখা এখান থেকে টানছি। ধরো এইটুকু হচ্ছে 25.84। তাহলে প্রথমটা ছিল কত? 53.13। এই যে সেকেন্ড যে কন্ডিশন, দ্বিতীয় যে অবস্থা, এই অবস্থায় এখানে যে কোণ, তার মান কত? 25.84 ডিগ্রি। তার মানে হচ্ছে আমি এইটা জানি, এবং এখানে যে থিটা 2, তার মানে কিন্তু আমার জানা, এবং থিটা 2 দিয়ে কিন্তু আমি আরেকটা কি ত্রিভুজ অঙ্কন করেছি। তাহলে একটু লক্ষ্য করি, এই ত্রিভুজটা এখানে দেখো, এই যে একটা রেখা টানলাম, তার নাম দিলাম হচ্ছে ডি পর্যন্ত দেওয়া আছে, এটা দিলাম হচ্ছে ই। তাহলে এ বি সি ডি, ও এখানে কিন্তু সি কিন্তু দুইটা হয়েছে বন্ধুরা। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি এইটাকে দিলাম হচ্ছে ই এবং এইটাকে দিলাম হচ্ছে এফ। তোমার ইচ্ছা, তুমি কি লিখবে, কি সংখ্যা দিবে, তোমার পছন্দ মতো তুমি ধরবে। এটা আমি আমার পছন্দের মতো ধরেছি। ওকে, আচ্ছা, এখন একটু লক্ষ্য করো। তাহলে দেখো, আমার প্রতিষ্ঠানের আগে আগে কেবার ছিল কত বড়? এটা ছিল কিন্তু বিসি, এত বড়। এখন কিন্তু দেখো, যখন এই পারফেক্ট ইমপ্রুভ হয়েছে, আস্তে করে কেবারটা দেখো কত, এখন কেবারটা কত? এইটুকু। দ্বিতীয় ক্ষেত্রে কেবারটা কি কমে গেছে। তাহলে এই যে দ্বিতীয় ক্ষেত্রে কেবার কমলো, কে কমাচ্ছে? কমাচ্ছে আমার সিনক্রোনাস কন্ডেন্সার। তাহলে ওইটুকু কেবার সিনক্রোনাস কন্ডেন্সার সে অ্যাবজর্ব করছে, শোষণ করে নিয়ে নিচ্ছে, যার বিধে কিন্তু আমার কেবারটা কমে গেছে। তাহলে একটু লক্ষ্য করো, এই যে অংশটুকু, নিচের অংশটুকু লক্ষ্য করো, এই নিচের এই অংশটা, এইটা হচ্ছে আমার সিনক্রোনাস কন্ডেন্সারের অংশ। শিক্ষার্থীরা, এখন আমি যদি এইটুকুর মান জানতাম, অর্থাৎ ডিএফ এর মান জানতাম, তাও কিন্তু আমি এই cos থিটার মানটা বের করতে পারতাম। তাহলে এই পদ্ধতি আমরা আগানোর চেষ্টা করি, যে আমরা যে কোনো ভাবে যদি ডিএফ এর মানটা বের করতে পারি, তবে আমি কি করতে পারবো, আমার মূলত হচ্ছে এই মানটা আর এই মানটা দুইটা বের করতে পারবো। তাহলে চলো প্রথমে ডিএফ বের করবো। ডিএফটা কি একটু লক্ষ্য করো,
আমি এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের প্রথম অবস্থায় কে ভার, এটা কিন্তু প্রথম অবস্থায় ত্রিভুজ, তাহলে প্রথম অবস্থায় কে বার কোনটু, এইটুকু। তাহলে এইটুকুর কে বার বের করা মানে কি, এইটুকু কে বার বের করা, কারণটা কি, কারণ এইটা সমান্তরাল এইটা। তাহলে আমি যদি এই বিসি বের করতে পারি, আমি ধরে নিব আমি ইডি বের করেছি, কারণ বিসি এবং ইডি কি সমান্তরাল। এরপর লক্ষ্য করো, এই তুমি যদি ইডি মান বের করতে পারো, ইডি থেকে আরেকটা দেখো তুমি বের করবা হচ্ছে ইএফ। এই ইএফ বের করতে পারলে ইডি থেকে ইএফ বাদ দিলে আমি পাবো হচ্ছে ডিএফ। আবার বলি, আমি বিসির মান বের করবো, বিসি মানেই হচ্ছে ইএফ এর সমান্তরাল, সরি ইডি সমান্তরাল। তাহলে যদি পুরোটা ইডির মান আমি জানি এবং ইএফ এর মান আমি জানি, তাহলে এইটুকু আমার বের করার কোনো ব্যাপার না, কারণ আমি ইএফ থেকে সরি ইডি থেকে আমি ইএফ বাদ দিব, তবেই পাবো কি, ডিএফ। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা সমাধানে যাই। প্রথম আমার কাজটা হচ্ছে কি বের করা, প্রথম আমার কাজটা হচ্ছে বিসির মানটা বের করা। শিক্ষার্থীরা এই ত্রিভুজটার নাম কি একটু লক্ষ্য করো, ত্রিভুজ এ বি সি এ। আমি ভূমি জানি আর লম্ব বের করতে হবে, কোন ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল ব্যবহার করব, tan থিটা। আমি ভূমি জানি, বের করতে হবে লম্ব, তাহলে আমি কি ব্যবহার করব, tan থিটা। তাহলে আমি লিখবো tan থিটা 1। কেন 1, কারণ প্রথম অবস্থায় আমার থিটা মান কত ছিল, থিটা 1 ছিল। তাহলে এটার সূত্র হচ্ছে tan থিটা সমান কত, লম্ব বাই ভূমি, লম্ব কত, বিসি, লম্ব হচ্ছে বিসি, আর ভূমি কত এই ত্রিভুজের, এ বি। আমার বের করতে হবে কি, বিসির মান। তাহলে আমি লিখতে পারি বিসি ইকুয়ালস টু এ বি tan থিটা 1। তাহলে এ বি মানটা কত, এ বি হচ্ছে 200 কিলো ওয়াট, আর tan থিটা 1, থিটা 1 এর মান কত বের করলাম আমরা, 53.13। টোটাল যদি তুমি মানটা বের করো, তাহলে এর মান পাবে 266.67 কে ভাগ। কেন এটা কে ভাগ, কারণ আমরা জানি যে কোন একটা পাওয়ার ত্রিভুজের ভূমি বরাবর যদি থাকে অ্যাক্টিভ পাওয়ার সেটা কিলোওয়াট, এবং লম্ব বরাবর থাকবে সেটা রিঅ্যাক্টিভ পাওয়ার, তার একক কি, কে ভাগ। যেহেতু আমি এটা বের করছি বিসি, তাহলে অবশ্যই এটা কি, কে ভাগ। তাহলে এই বিসির মানটা কিন্তু বের হয়ে গেছে। শিক্ষার্থীরা আমরা কি জানি, আমরা জানি বিসি ইকুয়ালস টু ডিই। তাহলে আমি এটা লিখেই ফেলতে পারি, আমি লিখবো হচ্ছে বিসি ইকুয়ালস টু ডিই, তার মান পাবো, তার মান আমরা কত পেয়েছি, 266.67 কে ভাগ। তার মানে আমি এইটা পাওয়া মানে আমি এটা পেয়ে গেছি। এখন এইটুকু বের করতে পারলেই আমার কিন্তু কাজটা এগিয়ে যাব। একটু লক্ষ্য করি, পরবর্তী ত্রিভুজটার নাম বলো। পরবর্তী যে মানটা আমি বের করবো সেটা হচ্ছে ইএফ এর মান বের করবো। তাহলে ত্রিভুজটা কি, ত্রিভুজ হচ্ছে এ, দেখো ত্রিভুজটা কি, এ ই এফ, এই যে ত্রিভুজটা। তাহলে আমি বলছি ত্রিভুজ এ ই, ত্রিভুজ সামনে দিলাম, ত্রিভুজ এ ই এফ হতে, বা ত্রিভুজ এ এফ এ, ভূমি এখন কোনটুকু, আগে ভূমি কিন্তু ছিল এইটুকু, এখন আমার ত্রিভুজটা কিন্তু এ ই এফ, তাহলে ভূমি কিন্তু এখন এইটুকু নাই, এর সাথে এইটুকু যুক্ত হয়েছে, তাহলে ভূমি বলবো হচ্ছে এ ই, আর লম্ব হচ্ছে কি, ই এফ। সূত্র তো আগেরটাই tan থিটা, এখন আমরা কাজ করব tan থিটা 2 দ্বারা, দ্বিতীয় ক্ষেত্রে তো। তার সূত্র কি ছিল, লম্ব বাই ভূমি, লম্ব কি, লম্ব হচ্ছে ই এফ, আর ভূমি কত, ভূমি হচ্ছে কি, এ ই, ভূমি হচ্ছে এ ই। এখন একটু লক্ষ্য করো, ই এফ তার মান আমার বের করতে হবে, আমি লিখলাম ই এফ। আচ্ছা একটু কাজ পরে করব, বা আরগুণ লিখি, ই এফ সমান কি হবে, এ ই গুণ কত, tan থিটা 2, মানে আমি আরগুণ করা ফেলে এটা মানটা পেলাম। এ ই মানে কি, এ ই মানে কি, এ ই মানে এ বি যোগ বিই, এ ই মানে হচ্ছে, এ ই মানে হচ্ছে এ বি যোগ বিই। তাহলে আমি এই পরিবর্তে লিখছি এ বি যোগ বিই ইন্টু tan থিটা 2। ওকে, আচ্ছা তাহলে এইটুকু মান দেখো, প্রথমটুকু মান ছিল 200, এ বির মান ছিল 200 কিলোওয়াট, প্লাস বি এর মান ছিল কত, 40 কিলোওয়াট, দুইটা একত্রে যুক্ত করব, তার সাথে কি বলবো, tan থিটার মান, থিটার মান কত ছিল দ্বিতীয় ক্ষেত্রে, 25 দশমিক কত, 25.84 ডিগ্রি। টোটাল যদি ক্যালকুলেশন করো, এর মান তুমি পাচ্ছ 116.23
কে ভার। তাহলে শিক্ষার্থীরা আমি কি পেলাম, পুরাটার মান জানি আবার এইটুকুর মানও জানি। এখন এই পুরাটার মান থেকে এইটুকুর মান বাদ দিলে আমি কি পাবো, এই অংশের মানটুকু আমি পাবো। তা আমি সেটাই করছি, আমি এটুকু মুছে দিচ্ছি। আমার এই মানটা লিখে রাখা দরকার, কোন মানটা, ইএফ, সে মানটা পেলাম 116.23 কে ভার। ওকে, বের করবো হচ্ছে আমি ডিএফ। তাহলে ডিএফ সমান আমি বলতে পারি ইএফ মাইনাস, সরি ইএফ না, ইডি, ইডি অথবা ডি যে কোনো একটা বলতে পারো তুমি, সমস্যা নেই। আমি ডি লিখলাম, ডিই মাইনাস ই এফ, পুরাটা থেকে এইটুকু মাইনাস, তাহলে পাচ্ছি এইটুকু। তাহলে ডিই মান কত, ডিই মান কিন্তু বের করেছিলাম কত, 266.67 মাইনাস ইএফ, ইএফ এর মান কত, 116.23, টোটালটা একসাথে করলে কে ভার। এখন এটুকু মান পাবে 150.44 কে ভার। শিক্ষার্থীরা আবার কিন্তু কাঙ্ক্ষিত সেই মান ডিএফ কিন্তু পেয়ে গেছি, তাই না? তাহলে ডিএফ পাওয়া মানে আমি কি অনেকটা এগিয়ে যাওয়া। তাহলে আমার ডিএফ এর মানটা কিন্তু আমার এটুকু বের করা শেষ। এখন আমি বের করবো হচ্ছে কার মান, থিটার মান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটার ভূমি জানি এবং লম্ব জানি, আমি কি তার অতিভুজ বের করতে পারবো? হ্যাঁ পারবো। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ থাকলে তার ভূমি জানি, লম্ব জানি, আমি পিথাগোরাসের সূত্রের সাহায্যে চাইলেই কিন্তু তার অতিভুজটা বের করে ফেলতে পারবো। তাহলে আগে অতিভুজ বের করবো, তারপর কোণ বের করবো। অতিভুজ আমি কি জানি, ত্রিভুজের নামটা লিখি, ত্রিভুজ হচ্ছে সিডিএফ, ত্রিভুজটার নাম কি, সিডিএফ। ত্রিভুজ সিডিএফ এ পিথাগোরাসের সূত্র অনুসারে, কার সূত্র, পিথাগোরাসের, কারণ যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের সূত্রানুসারে কি করব, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। ভূমি কি, সিডি স্কয়ার প্লাস ডিএফ স্কয়ার সমান হচ্ছে সিএফ স্কয়ার। আমার বের করতে কিন্তু সিএফ এর মানটাই, তাহলে সিএফ স্কয়ার ইকুয়ালস টু লিখতে পারি সিডি স্কয়ার প্লাস ডিএফ স্কয়ার। এখান থেকে আমি বের করবো শুধুমাত্র সিএফ, সিএফ ইকুয়ালস টু রুট ওভার দিব, তাহলে সিডি স্কয়ার প্লাস ডিএফ স্কয়ার। তাহলে সিডির মানটা কত, সিডির মান কিন্তু 40, তাহলে 40 স্কয়ার। আর ডিএফ, ডিএফ এর মান কত, 150.44, 155.67 কেভিএ। এটা কি কেভিএ। তাহলে আমাকে প্রশ্নে কি বলা হয়েছিল, সিনক্রোনাস মোটরের কেভিএ রেটিং। তাহলে সিনক্রোনাস যে মোটরটা আমি ইউজ করেছিলাম তার কেভিএ রেটিং কত ছিল, 155.67 কেভিএ। এরপর দ্বিতীয় অংশ বলা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করো। তাহলে আমি যেহেতু কেভিএ বের করে ফেলছি, পাওয়ার ফ্যাক্টর আমার জন্য বের করার ব্যাপার না, আমি কিন্তু সেই মানটা এখানে লিখে রাখবো। হ্যাঁ, মানটা ছিল 155.67 কেভিএ। এখন তুমি এই ভূমি যা, অতিভুজ জানো, লম্ব জানো, ভূমি জানো, যে কোনো ভাবে যে কোনো প্রক্রিয়া তুমি থিটা মান বের করতে পারো। তুমি এই দুইটা ব্যবহার করেও থিটা মান বের করতে পারো, তুমি এই দুইটা ব্যবহার করে থিটা মান বের করতে পারো, অথবা এইটা এবং এটা ব্যবহার করে থিটা মানটা তুমি বের করতে পারো। আমি কিন্তু লম্ব আর ভূমি দিয়ে থিটা মান বের করতে খুব মজা পাই। তাহলে লম্ব আর ভূমির সাথে কার সম্পর্ক, ট্যান। আমি লিখছি এটাকে, আমি লিখবো হচ্ছে এখন ট্যান থিটা। ত্রিভুজের নাম লিখি নেই, ত্রিভুজ সি ডি এফ এ। ট্যান কোণের মান কত, ট্যান থিটা 3 সমান হচ্ছে লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে সিডি। এখন এখান থেকে আমরা বের করব থিটা 3 এর মান, থিটা 3 ইকুয়ালস টু ট্যান কে ইনভার্স করে পাশে নিয়ে নাও, ডিএফ নিচে হচ্ছে সিডি। তাহলে ট্যান ইনভার্স ডিএফ মান কত, ডিএফ এর মান হচ্ছে 150.44 আর এই সিডি তার মান হচ্ছে 40। টোটাল যদি আমি ক্যালকুলেশন করে মান পাবো 75.11 ডিগ্রি। এটা থিটা 3। এখন পাওয়ার ফ্যাক্টর বলতে আমি কি বুঝবো, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos থিটা। cos থিটা 3 cos টু কি হবে, cos থিটা 3 এর মান কত, 75.11 ডিগ্রি। এই টোটাল ক্যালকুলেশন করলে এর মানটা পাবে 26.0.2569।
এটা হচ্ছে আমি যে মোটরটা ইউজ করেছি সেই মোটরের পাওয়ার ফ্যাক্টর ছিল। শিক্ষার্থীরা এটাকে আমি প্রায় লিখতে পারি কত, 0.26, এটুকু আমি কিন্তু লিখতে পারি। এখন আমি এইভাবে না বের করে আরেকটা ভাবে বের করতে পারি। কিভাবে? আমরা কি জানি? আমরা জানি পাওয়ার ফ্যাক্টর আরেকটা সূত্রে আছে। পাওয়ার ফ্যাক্টরকে আমি লিখি যদি cos θ, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তার সূত্র হচ্ছে উপরে অ্যাক্টিভ পাওয়ার বাই রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে অ্যাক্টিভ পাওয়ার কত এখানে লক্ষ্য করো, 40 কিলোওয়াট দিতে পারো, এবং রিঅ্যাক্টিভ পাওয়ার মান কত, 150.44। টোটাল যদি ক্যালকুলেশন করো তার মান আসবে 0.26। তাহলে তুমি চাইলে কিন্তু এখানে তো cos 3 দিই, তুমি চাইলে কিন্তু পাওয়ার ফ্যাক্টর এভাবে বের করতে পারো। তখন কিন্তু কত কষ্ট করে তোমাকে আবার মান বের করার দরকার নেই। tan θ দিয়ে θ3 এর মান বের করবা, বের করে তারপর আবার cos এর সাথে গিয়ে সেই মানটা বসিয়ে পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। সেটা ইউজ না করে তুমি চাইলে এই সহজ সূত্রটা ইউজ করতে পারো। এখন আসো যে এই যে মানটা বের হলো, এটা ল্যাগিং না লিডিং, এটা কি আমরা বলতে পারবো? হ্যাঁ, অবশ্যই বলতে পারবো। একটা কথা মনে রাখবে, প্রতিষ্ঠানের পাওয়ারকে যদি ইমপ্রুভ করতে হয় তাহলে যে যন্ত্র ইমপ্রুভ করবে তার পাওয়ার ফ্যাক্টরটা অবশ্যই লিডিং থাকতে হবে। তাহলে এই যে আমার সিনক্রোনাস মোটর যে পাওয়ার ফ্যাক্টরটা ছিল, এই পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু লিডিং। প্রতিষ্ঠানের সামগ্রিক পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, প্রতিষ্ঠানের শুরুর পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, কিন্তু আমার এই যে এখান থেকে এখানে আনতে যেটুকু সহায়তা করছে বা সাহায্য করে সিনক্রোনাস মোটর, তার পাওয়ার ফ্যাক্টর কি হবে, লিডিং হবে। তাহলে শিক্ষার্থীরা এই হচ্ছে আমার দ্বিতীয়টার অ্যান্সার, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর। তার পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা শেষ। তাহলে এই হচ্ছে আমাদের গাণিতিক সমস্যাটার সমাধান। ধন্যবাদ সবাইকে।